বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো বললেন ভারতীয় হাই কমিশনার। দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থা এবং দেশবাসী ও সমর্থকদের সংযমের আহ্বান তারেক রহমানের। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও জানিয়েছেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়। বিকেল 4টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘন্টা প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন রিয়াজ হামিদুল্লাহ। প্রায় এক যুগ ধরে বিশ্বসভায় দুর্নীতির মাত্রায় বাংলাদেশ সর্বোচ্চ অবস্থানের জাতি হিসেবে আমাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। কেআইবির খানা জরিপে এ তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রকৃত পরিমাণ 1,46,252 কোটি টাকা। বিস্তারিত প্রতিবেদনে। সেবা খাতে দীর্ঘ 16 বছরের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। জাতীয় খানা জরিপ 2023 শীর্ষ গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সর্বমোট 6টি খানা জরিপ সম্পন্ন হয়েছে। 2010, 2012, 2015, 2017, 2021 এবং 2023 এই 6টি বছরের জরিপ থেকে প্রাপ্ত মোট ঘুষের পরিমাণের উপর ভিত্তি করে মধ্যবর্তী বছরগুলোর ঘুষের পরিমাণ প্রক্কালন করা হয়েছে। আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে 2009 থেকে 2024 পর্যন্ত 24 এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাকলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। আর পুলিশের কথা যেটা বললেন কমে নাই, মানে একই অবস্থানে আছে, মানে এর বিষয়টা। কারণ পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ে দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন পুলিশের নিয়ম বহির্ভূত আয়ের উৎস এই শুধুমাত্র সেবা খাতের মধ্যে সীমাবদ্ধ না। এর উৎস বিভিন্ন ধরনের, যেমন এক্সটর্শন হয়, বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে যে সমস্ত অপরাধ প্রবণতা, সেগুলোর সাথে পুলিশের সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশে অন্য প্রেক্ষিতে আমি বলেছি এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। মানে এখন হয়তো পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে পারে, এটা আমরা আশা করতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু সেটা দেখা গেছে। যার ফলে সরাসরি ঘুষ লেনদেনের একটা বিষয়টি এখনও উচ্চ পর্যায়ে যেগুলো আছে সর্বোচ্চ শ্রেণীভুক্ত, তার মধ্যে আইন প্রয়োগের সংস্থা, পুলিশ না শুধু আইন প্রয়োগের সংস্থা, আরও কয়েকটি বিভাগ আছে, তারা জড়িত। তবে পাসপোর্টের সেবাটা সবচেয়ে বেশি, এটা সেবার ক্ষেত্রে দুর্নীতির প্রবণতাটা সবচেয়ে বেশি। 2023 সালের সার্বিক দুর্নীতির শিকার 70.9% খানা এবং ঘুষের শিকার 50.8% খানা। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। 2023 সালে সার্বিকভাবে খানাগুলো গড়ে 5,680 টাকা ঘুষ অথবা নিয়ম বহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে। 2023 সালে জাতীয় পর্যায়ে প্রকালিত মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের সংশোধিত 1.43% এবং বাংলাদেশের জিডিপির 0.22% টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী। 2009 থেকে 2024 এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রকালীন পরিমাণ 1,46,252 কোটি টাকা। বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা। অন্যদিকে ভূমি সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটি এর মতো সেবায় উচ্চ দুর্নীতি ও ঘুষ বিদ্যমান, যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট সেবা প্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে বলে জানা যায়। অভি আরিফ,
ভোরের পাতা। বিক্ষোভ মিছিল মোকাবেলা ও বিরোধী দলমত দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা ফৌজদারি অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের শাস্তি দাবি করেছেন ৭১.৫% মানুষ। মঙ্গলবার পুলিশ সংস্কার কমিশন পরিচালিত কেমন পুলিশ চাই শীর্ষক জরিপে ফলাফল প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। সেখানেই এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিক্ষোভ মিছিল মোকাবিলা ও বিরোধী দলমত দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা ফৌজদারি অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন ৭১.৫% মানুষ। মঙ্গলবার পুলিশ সংস্কার কমিশন পরিচালিত কেমন পুলিশ চাই শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। সেখানেই এসব তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা গেছে ৬৮.৮% উত্তরদাতা আন্তর্জাতিক মানবাধিকার নির্দেশনা অন্তর্ভুক্ত করে প্রতিস্থাপিত প্রমিত পদ্ধতি অনুসরণকে প্রবিধানভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। এছাড়া মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত পুলিশ সদস্যকে উৎসাহিত করতে বার্ষিক কর্মমূল্যায়নে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা রাখার পক্ষে ৬৮.২৭% সমর্থন করেছেন। জরিপে আরও দেখা গেছে সভা সমাবেশ আয়োজনে মেট্রোপলিটন পুলিশ কমিশনের পূর্বানুমতি গ্রহণকে মৌলিক অধিকার পরিপন্থী মনে করেন ৫১.৮% উত্তরদাতা। অন্যদিকে প্রত্যয়টির সঙ্গে সম্পূর্ণ একমত নন ৩৭.৪%। ১০.৮% উত্তরদাতা এ বিষয়ে অনিশ্চিত বা দ্বিধান্বিত। একটি বিষয় স্পষ্ট যে সংবিধানের ৩৭ নম্বর অনুচ্ছেদে সভা সমাবেশ আয়োজন মত প্রকাশের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন আইন ১৯৭৬-এর ২৯ নম্বর ধারা অনুযায়ী পুলিশ কমিশনারকে অনুরূপ সমাবেশ জনস্বার্থে সর্বোচ্চ ৩০ দিন স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আয়োজনে পূর্বানুমতি গ্রহণের বিষয়টি সেখানে উল্লেখ নেই। দেশে গণতান্ত্রিক পরিবেশ বিকাশে ৭১.২% উত্তরদাতা বিধানটির পরিবর্তন চান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জরিপে অংশ নিয়েছেন ২৪,৪৪২ জন। এদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের বয়সীদের অংশগ্রহণের হার ৮৬.৬%। উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬.৪%, ছাত্র ২৭.২%, ব্যবসায়ী ৭.৬% এবং প্রকৌশলী ৭.১%। এসব উত্তরদাতাদের সর্বাধিক ঢাকা জেলার এবং পরবর্তী অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান। সহকারী হাইকমিশনে হামলার খবরে সোমবার রাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ জানিয়েছেন বাংলাদেশিরা। এর ধারাবাহিকতায় হাইকমিশনে হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে আগরতলার ঘটনায় কেন্দ্র করে বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য দেশবাসী এবং সমর্থকদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন এক বাংলাদেশি, তার নাম রিক্তা আক্তার বানু। ২০২৪ সালের জন্য বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকাটি আজ বুধবার প্রকাশ করেছে বিবিসি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিবিসি ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছে এক বাংলাদেশি, তার নাম রিক্তা আক্তার বানু। ২০২৪ সালের জন্য বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকাটি আজ বুধবার প্রকাশ করেছে বিবিসি। ৫টি বিভাগে ১০০ জন নারীকে বেছে নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। বাংলাদেশের রিক্তা আক্তার বানু নার্স ও স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছে। রিক্তা আক্তার বানু সম্পর্কে বিবিসি বলেছেন, তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি প্রত্যন্ত এলাকায় বাস করেন, যেখানে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তা আক্তার
আক্তার বানুর মেয়ে অটিস্টিক। মেয়েটি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। রিক্তা আক্তার বানু তার এই মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়েছিলেন, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েটিকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। পরে রিক্তা আক্তার তার জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। রিক্তা আক্তার বানুর লার্নিং ডিসএবিলিটি স্কুলে এখন 300 শিক্ষার্থী আছে। স্কুলটি প্রতিবন্ধিতার বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে ইতিবাচক ভূমিকা রেখেছে। স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এখন স্কুলটি বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তি ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশু শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। নতুন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল। কেউ প্রাণ হারিয়েছে, আবার কেউ হারিয়েছে হাত পা, আবার কেউ চোখ, কিন্তু কেউ আবার হারিয়েছে তাদের আদরের সন্তান। তেমনি এই গণঅভ্যুত্থানে নিভে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র গোলাম নাফিজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নাফিজ তোর কোনোদিন আসবো না, টেবিল থেকে গ্লাস নিয়ে পানি খাবেও না। আমার বাপ মা মরা আমি এতিম হয়েছিলাম না রে নাফিজ, তুই আমার এতিম কইরা গেলে। দেশের প্রয়োজনে এবং গণতন্ত্রের পুনরুদ্ধারে বুলেটের সামনে বুক চিতে দেওয়া এক অবিস্মরণীয় শহীদের নাম নাফিজ। কথা বলবো সেই শহীদ নাফিসের রত্নগর্ভা মায়ের সাথে এবং বাবার সাথে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষের গুলিতে মারা যায় গোলাম নাফিজ। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়ে পাশ করে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। পরিবার সহ থাকতো মহাখালীতে। 2 ভাই তারা। নাফিজ ছোট। বাসায় নাফিজের ঘরে একটি বড় ব্যানার টানানো আছে। বনানী বিদ্যানিকেতনের বানানো এই ব্যানারে রিকশার পাদানিতে ঝুলে থাকা মাথায় জাতীয় পতাকা বাঁধা রক্তাক্ত নাফিজের ছবির পাশে তার আগের একটি হাসি মুখের ছবি দেওয়া আছে। নাফিজের মা বলেন, নাফিজ বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় আন্দোলনে যাচ্ছে এটা পরিবারের সবাই জানতেন। তবে 4 আগস্ট পরিস্থিতি খারাপ বলে যেতে নিষেধ করেছিলেন তারা, কিন্তু ছেলে যখন যাবেই তখন সাবধানে থাকতে বলেছিলেন। ছেলে পেছন থেকে এসে আর জড়িয়ে ধরবে না একথা বলে কান্নায় ভেঙে পড়েন নাফিজের মা নাজমা আক্তার। আজকে বাপ ছেলে কেউ বাইরে যাবে না তোমরা। আজকে ওই ররা নামবে বাংলাদেশের পুলিশের পোশাক পরে। ওর আব্বু বারবারে বলছিল, এর জন্য বলছিলাম যে আজকে বের হওয়ার দরকার নেই। ওর আব্বুও বলছে, ওর আব্বুরও বলছিলাম বের হয়েও না। ও বসায় চেয়ারটাতে, ওর আব্বু কাপড় পরতেছে 10:30টার দিকে। তখন ও চেয়ারে বসে বলছে, আমার কয়টা টাকা দেও। তোর আব্বু বলছে, কত দাম, কত আর দিবা, দেও কয় টাকা। ও খুব হাসতেছে, আমার চোখের সামনে দিয়ে গেছে। বলছে, আব্বা আব্বা আজকে বাইরে না যাইলো না, আম্মু একটু যাই না, হাইটা এসে বলবো। আব্বা আজকে হাঁটতে না যাইলো না, আম্মু একটু যাই না। তো এরকম ও হাঁটতে যায়। আমি ভাবছি রাগের দিকে যায়, হাইটটা আসা পড়বো। ও এরকম হাঁটতে যায়। বাবা তুমি কার সাথে হাঁটতে যাবো? আমরা বন্ধুরা। বাবা বন্ধুরা হাঁটতে যাওয়াটাই তো ঝামেলা, আজকে না যাইলো না। আম্মু একটু যাই না। লাস্ট কথা, আম্মু একটু চাই না বলে ওই পাশে এই দরজার সামনে দাঁড়ায় থেকে বের হয়ে গেল। তো আমি ভাবছি আমার ছেলে তো বাইরে যাইতেছে আসতেছে। কান্না জড়িত কণ্ঠে নাফিজের মা বলেন, নাফিজ নিজের মুঠোফোন বাসায় রেখে গিয়েছিল। 3টার দিকে এক বন্ধুর মুঠোফোন থেকে মাকে ফোন করে বলেছিল ফার্মগেটের দিকে আছে, সে ভালো আছে, তাড়াতাড়ি বাসায় ফিরবে। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও মায়ের বাছাধন আর ঘরে ফিরেনি। 3টায় নাফিজ আমাকে কল দেয় আমার ট্যাপে। আমি নামাজ পড়তেছিলাম, তখন আমি নামাজ শেষ করে ফোনটা ধরি। 2টা ফোন বাজে কাটছে। তখন বলছে, সালাম দে, হ্যালো আম্মু, আমি তো হাঁটতে বের হয়েছি, হাঁটতে হাঁটতে আমি আন্দোলনে এসে গেছি। তুই কই আন্দোলনে গেছোস? আম্মু এক দফা ভাইয়াদের মিছিল পাইছি, বড় ভাইয়ারা, আর আমরা 5 বন্ধু আছি, তুই তাড়াতাড়ি বাসায় আ। হ্যাঁ আয়সা পড়তেছে আম্মু, আয়সা পড়তেছে আম্মু, আয়সা পড়তেছে। আমার দৃঢ় বিশ্বাস ছিল ও যে আমাকে এভাবে বলছে আয়সাই পড়তেছে।
আমার আল্লাহ যে ওকে ফার্ম গেট নিয়ে যাবে আমি ভুলেও ভাবতে পারি না। ওর আব্বু আমার অনেক বলছিল নাম্বারটা দিতে, আমি ভাবছিলাম নাম্বারটা দিলে ওরা ধরে না ধরে আয়সা রাগ হবে, আমি আর নাম্বারটা দিই না। রিকশার পাদানিতে সন্তানের রক্তাক্ত ছবি দেখিয়ে নাফিজের বাবা পেশায় ব্যবসায়ী গোলাম রহমান বলেন, ওই যে দেখেন ছেলেটা রিকশার রড ধরে রাখছিল, কত খুঁজলাম, তখন যদি ছেলেটারে পাইতাম বাঁচানোর জন্য একটু চেষ্টা করতে পারতাম। ছেলের বুকের মধ্যে লাগা গুলি পিঠ দিয়া বাইর হইয়া যায়, পরে তো শুনি আমার চাঁদের মতো ছেলেটা মর্গে আছে। যখন মনে করো আমার ছেলের কোথাও মনে করো ছবি দেখি বা একটা নিউজ দেখি, তখন মনে কর ভিতরে যে কত জ্বালা, কত যন্ত্রণা, এটা আসলে বোঝানোর মতন পৃথিবীতে এমন কিছু নাই যে আপনার টাকা নষ্ট হয়ে গেছে, টাকা রুজি করা যায়, কিন্তু ছেলের ব্যথা। ছোটবেলা থেকেই স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্কাউট বিএনসিসির কার্যক্রমে সক্রিয় ছিল নাফিজ। সেই সব ক্রেস্ট আর সনদ, নাফিজের পছন্দের ঘড়ি সহ অন্যান্য জিনিসে হাত বুলিয়ে স্মৃতিচারণ করছিল নাফিজের মা বাবা। ছেলের কলেজের নতুন পোশাক আর ক্রেস্টগুলোই তাদের ছেলের স্মৃতিচারণের শেষ সম্বল। নাফিজের বাবা মায়ের মতো সন্তানের এমন করুণ মৃত্যু যেন যোগ না হয় আর কোনো বাবা মায়ের স্মৃতির পাতায়, এই প্রত্যাশা সকলের। অভি আরিফ, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শপথ নেওয়ার আগেই তিনি গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি চান। তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। উক্ত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নিজেদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগে যদি গাজায় জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে। এবার বিনোদনের সংবাদ। গত কয়েক বছর চলচ্চিত্রে দেখা না গেলেও নতুন পরিকল্পনা নিয়ে আসছেন হাসান রাজার নায়ক হেলাল খান। সম্প্রতি ভোরের পাতায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে তরুণ বেগীর প্রতিবেদনে। হাসান রাজা খ্যাত নায়ক হেলাল খানকে বিগত কয়েক বছর চলচ্চিত্রে দেখা না গেলেও নতুন পরিকল্পনা নিয়ে আসছেন সিনেমা পাড়ায়। সম্প্রতি ভোরের পাতায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নতুন পরিকল্পনার কথা জানান তিনি। এই নায়ক বলেন, সম্প্রতি 10 জন প্রযোজকের সাথে বৈঠক করেছেন। তারা সবাই নতুন সিনেমা নিয়ে আসতে চান, তবে বর্তমান প্রেক্ষাপটে দিন দিন সিনেমা হলের সংখ্যা কমতে থাকায় বিনিয়োগ হারানোর ভয়ে আছেন তারা। প্রযোজকগণ তাদের বিনিয়োগের নিরাপত্তা চান। হেলাল খান বলেন, এই 10টি সিনেমার মধ্যে তারও একটি সিনেমা রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় বাউল সম্রাট এস.এ. আব্দুল করিম তার জীবনের উপর তৈরি সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে ফিরতে চান হাসান রাজা খ্যাত এই নায়ক। আমি নিজে একটা প্রডিউস করবো একটা চলচ্চিত্র, যেটা আমাদের বাংলাদেশের অত্যন্ত পপুলার একজন বাউল সম্রাট শাহ আব্দুল করিম, তার জীবন নিয়ে এই একটা চলচ্চিত্র আমি নির্মাণ করব। আমি কথা দিয়েছি সবাইকে, এই 10টা চলচ্চিত্র যে হবে এটার মধ্যে এটা একটা ছবি। আরেকটা ছবি জালালউদ্দিন রুমি, ওনার জীবনী ভিত্তিক আরেকজন প্রডিউসার বলছেন যে উনি নাকি গত 4 বছর থেকে প্ল্যান করছিলেন। তো এরকম কিছু ভালো চলচ্চিত্র আসবে, শিশুতোষ কিছু চলচ্চিত্র হবে। তো এগুলো আশার আলো। এবং আমাদের যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা কিন্তু দূরে ছিল, তারা এখন আসছে। এবং প্রডিউসাররা যারা প্রফেশনাল প্রডিউসার, ব্যবসায়িক প্রডিউসার, তারা কিন্তু উৎসাহ দেখাচ্ছে যে ভাই আমাদের লাভের দরকার নেই, কিন্তু আমরা আমাদের পয়সাটা যাতে আমরা ফেরত পাই সেটা যদি আপনারা গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা কিন্তু চলচ্চিত্র করবো, বছরে 2টা করে চলচ্চিত্র আমরা করবো, এরকম বেশ কয়েকজন বলছেন। তো এটা একটা আশার আলো। এ সময় তিনি এফডিসির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। হেলাল খান জানান, একই জায়গায় 5টি প্রেক্ষাগৃহের পরিবর্তে 3টি এবং অবশিষ্ট জায়গায় শপিং ফুড কোর্ট করার পরামর্শ দিয়েছেন। এফডিসি একটা বড় বিল্ডিং হবে, 100 কোটি টাকা বাজেট করা হয়েছে। সেখানে 5টা ওনারা করেছেন যে 5টা প্রেক্ষাগৃহ হবে। এখানে
250টা গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা হবে, তো অফিসের ব্যবস্থা হবে, তো বেশ কিছু। তো আমাকে যেহেতু ডাকা হয়েছিল, আমি সাজেশন দিয়েছিলাম যে এটা শপিং মল যদি হয়, একটা ফুড কোর্ট হয়, তাহলে আরও ভালো হবে, এবং 5টা চলচ্চিত্র প্রেক্ষাগৃহ আমাদের দরকার হবে না একটা একই জায়গাতে, 3টা করেন আপনারা, আর কিছু জায়গা ছেড়ে দেন সেখানে শপিং, ফুড কোর্ট এগুলোর জন্য। তো যেখানে যারা ছিল তারা সবাই কিন্তু আমার কথাতে একমত হয়েছেন। স্বৈরাচার আওয়ামী লীগের কারণে বিগত 15 বছর জাতীয়তাবাদী বিশ্বাসীরা চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে ছিল। তবে গণ অভ্যুত্থানের পর সকল ব্যবসায়িক এবং পেশাদার প্রযোজক তারাও চলচ্চিত্র তৈরির কথা বলছেন। চলচ্চিত্র অঙ্গনে নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে, এমনটি জানান হেলাল খান। যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা কিন্তু দূরে ছিল, তারা এখন আসছে, এবং প্রডিউসাররা যারা প্রফেশনাল প্রডিউসার, ব্যবসায়িক প্রডিউসার, তারা কিন্তু উৎসাহ দেখাচ্ছে যে ভাই আমাদের লাভের দরকার নেই, কিন্তু আমরা আমাদের পয়সাটা যাতে আমরা ফেরত পাই সেটা যদি আপনারা গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা কিন্তু চলচ্চিত্র করবো, বছরে 2টা করে চলচ্চিত্র আমরা করবো, এরকম বেশ কয়েকজন বলছেন। ভালো সিনেমা বানাতে প্রয়োজন ভালো মৌলিক গল্প উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মানুষ মৌলিক গল্প দেখতে পছন্দ করে। গ্রামের মানুষেরা মৌলিক গল্প, পুরনো গান এবং পুরনো সিনেমাগুলো দেখে বলে দাবি করেন এই জনপ্রিয় অভিনেতা। কিছু কাহিনীকার আমাদেরকে বাইর করতে হবে যারা মৌলিক গল্প লিখতে পারে, ওই কপিরাইট যারা করে এদেরকে আমরা চাই না। আমরা চাই ভালো কিছু মিউজিক ডাইরেক্টর যারা আমাদের নিজের গান, আমাদের যে বাংলাদেশি কালচার কৃষ্টি নিয়ে গান হবে, তো ওই হিন্দি গানের নকল করে না করে আমরা এটাই করবো। এটাই তো চলেছে, আমরা ছোটোবেলা দেখেছি, এটা এখনও দেখে মানুষ। আমি তো জানি আমাদের আত্মীয়স্বজনরা তাদের বাড়িতে দেখে, হ্যাঁ, ইউটিউবে দেখে, তারা কি দেখে, ওই রূপালী যুগের সিনেমা দেখে, আমাদের ছবি দেখে, আমার সাগরিকা ছবি দেখে, আমার প্রিয়তমী ছবি দেখে, বাজিগর দেখে, আমার হাসন দাদা তো দেখতেই দেখে মানুষ একের পর এক। অনেকে আছে 10 বার 12 বার দেখছে, তাও বলে যে যতবার দেখতে ততবার ভালো লাগে। মৌলিক গল্প নিয়ে ছবি করলে এটা নিয়ে কথা হয়, এটা নিয়ে আলোচনা হয়, এটা দেখে মানুষ। ফরহাদ হোসেন, ভোরের পাতা। এবার খেলাধুলা সংবাদ। ওমানের মাস্কটে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ হকিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। থাইল্যান্ডকে 7-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো যুবক বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে মওদুদ রহমানের শিষ্যরা। আসন্ন 2025 সালের ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের এশিয়া থেকে মোট 7টি দল অংশ নেবে। স্বাগতিক ভারত সরাসরি খেলার সুযোগ পাবে, আর বাকি 6টি দল আসছে যুব এশিয়া কাপ থেকে। বাংলাদেশ এবার বি গ্রুপে 3য় স্থান নিয়ে এ গ্রুপের 4র্থ দল থাইল্যান্ডের বিশ্বকাপে খেলছেন 5-9 স্থান নির্ধারণী ম্যাচ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ শুধু 5ম 6ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেননি, নিশ্চিত করেছেন বিশ্বকাপে নিজেদের জায়গাও। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো বললেন ভারতীয় হাই কমিশনার। দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থা এবং দেশবাসী ও সমর্থকদের সংযমের আহ্বান তারেক রহমানের। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।